করতেছি। জি, আমি ইশাখার ১৫তম বংশধর। আমার নাম দেওয়ান জামাল দাদ খাঁ। আমার বাবা ছিল ১৪তম, উনার নাম ছিল দেওয়ান আমিন দাদ খাঁ। তো ইশাখার বংশধর হিসেবে আমরা যারা আছি এখানে খুবই নির্যাতিত, নিপীড়িত বা অসহায় অবস্থায় আমরা এখানে বসবাস করতেছি। ও এখানে হাতি হাতি পোষতো। এই যে এই যে আমাদের এই যে সাদি ভাই যেটা বলছেন, এই যে ওয়ালের প্রাচীরের যেই এই অংশ আমরা দেখতে পাচ্ছি, এখানে হয়তো খনন করার পর, খনন কার্য চালানোর পর এটা বোঝা যাবে যে এখানে এখানে কতটুকু চৌড়া ছিল, এখানে যে সেনারা বসবাস করতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদের নিয়ে যাব বাংলার ১২ ভূঁইয়াদের প্রধান মসনদে আলা বীর ঈসা খানের দ্বিতীয় রাজধানী জঙ্গলবাড়ি দুর্গে। ঈসা খানের নেতৃত্বে ১২ ভূঁইয়ারা বাংলার স্বাধীনতা রক্ষায় একতাবদ্ধ হওয়া ও মুঘল আগ্রাসন প্রতিহত করার কেন্দ্রবিন্দু ছিল এই জঙ্গলবাড়ি দুর্গ। তার অসামান্য বুদ্ধিমত্তা, বীরত্ব ও রণকৌশলের জন্য তিনি তুর্কিমিনিস্তানের সামান্য কৃতদাস থেকে ১২ ভূঁইয়াদের প্রধান ও মুঘলদের আতঙ্কে পরিণত হয়েছিলেন। ঈসা খাঁ ১৫৮৫ খ্রিস্টাব্দে কোচি রাজা লক্ষণ হাজরা ও রাম হাজরাকে পরাজিত করে করিমগঞ্জের কাদিরজঙ্গা ইউনিয়নের জঙ্গলবাড়ি আক্রমণ করে ও তাকে পরাজিত করে জঙ্গলবাড়ি রাজধানী স্থাপন করেন এবং ব্যাপক সংস্কার সাধন করে নরসুন্দা নদীর সাথে সংযোগ করে দুর্গের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করেন। দুর্গের ৩ দিকে পরিখা খনন করে, যার প্রমাণ এখনো প্রতীয়মান। এখানে ছিল ঈশাখার সেনা চাউনি, সৈনিকদের বসস্থান ছিল যে কারণে এলাকাটাকে এই গ্রামটাকে এই বাড়িগুলোকে আমরা অধিগ্রহণ করে খনন করার জন্য খনন করে আবিষ্কৃত করা হবে। সেনাদের কোন চাউনি দেখেন, কীভাবে তাদের বসবাস ছিল, তাদের স্থাপনা ছিল, এগুলি গবেষণা করার জন্য এই অধিগ্রহণ করা হয়েছে। এখানে আপনারা এই আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কত একর জায়গা অধিগ্রহণ করেছে? এখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর 2020 সালে 10 একর, প্রায় 10 একর জায়গা অধিগ্রহণ করে। আর 2023 সালে এসে অধিগ্রহণের কাজ, মানে জমির কাজ শেষ হয়, দখল বুঝিয়ে দেয় 2023 সালে। 3 বছরে অধিগ্রহণের কাজটা সমাপ্ত হয়েছে। অধিগ্রহণ করার পরে বাড়িটাকে ঈসা খাঁর স্মৃতিবিজড়িত দরবার হল, যেখানে ঈসা খাঁ এই এলাকার প্রজাদের দুঃখ দুর্দশা শুনতেন, সেই বিল্ডিংটাকেও সংস্কার করা হয়েছে। ঈসা খাঁ যে মসজিদে নামাজ আদায় করতেন, ঈসা খাঁ শাহী মসজিদ, বাড়ির সামনে যে মসজিদটা, ওই মসজিদটাও সংস্কার করা হয়েছে। এখন বাড়িটাকেও ভিতরে সেটাও সংস্কার করা হবে এবং এটিকে একটি ঈসা খাঁ স্মৃতি জাদুঘর হিসেবে রূপায়ণ করার জন্য প্রক্রিয়াধীন রয়েছে। এই যে আমাদের এই যে সাদি ভাই যেটা বলছেন, এই যে ওয়ালের প্রাচীরের যেই এই অংশ আমরা দেখতে পাচ্ছি, এখানে হয়তো খনন করার পর, খনন কার্য চালানোর পর এটা বোঝা যাবে যে এখানে এখানে কতটুকু চৌড়া ছিল, এখানে যে সেনারা বসবাস করতেন, সেনা চৌকি ছিল, সেনা বাসস্থানের জন্য যে জায়গাটা ছিল, প্রশস্ত কতটুকু, এটা খনন কাজ করার পরে হয়তো বোঝা যাবে যে এখানে স্থাপনাটা কেমন ছিল। সেটার জন্য অধিগ্রহণ করা হয়েছে। এবং আমরা আমি আগেও এসেছি এখানে, কিন্তু সাদি ভাইকে পাইনি, প্রকৃতি ইতিহাস জানতে পারিনি। এখন বুঝতে পারছি যে আমাদের ইতিহাসের মানে প্রতিটা কি বলে যে ইটের কণায় এখানে ইতিহাসের অংশ। এই যে এখানেও সেম, প্রতিটি ইটের ভাজে ভাজে ইতিহাস লুকায়িত আছে। তাই পুরাকীর্তির ইতিহাস ও প্রত্নকীর্তির ইতিহাস বই গবেষণা। ও এখানে হাতি হাতি পোষতো। আচ্ছা 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 এখন তো অধিগ্রহণ হয়ে গেছে, আপনারা টাকা পয়সা পাইছেন আপনারা? আচ্ছা 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 এর জন্য যেন পীর সাহেবের কি নাম আছে, এটা এই বড় বড় ইয়াতে যেটা এই বড় বড় আর এই আচ্ছা। আর এদিকে আমিন দাদ খান, উনি, আর এগুলো ওনার বংশধরেরই ঈসা খাঁর বংশধর।
যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের বারোভূয়াদের প্রধান বীর শাখার দুর্গে, এবং যিনি আমাদের কিশোরগঞ্জের প্রত্নতত্ত্বকে সমৃদ্ধ করার জন্য দিবারাত্রি কাজ করে যাচ্ছেন, তিনি আমাদের সেই আমির সাদি ভাই, উনি কবি। আমরা তার মুখ থেকে শুনবো গল্প। ধন্যবাদ। বীর শাখা 1536 খ্রিস্টাব্দে 18 অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার মাসুমাবাদ গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীতে তখন তিনি প্রথম শাসন করতেন সোনারগাঁওয়ে, ঐতিহাসিক সোনারগাঁও, কিন্তু সেটাও গ্রামটির যমুনা নদীর করে বিলীন হয়ে যাওয়ায় 1585 খ্রিস্টাব্দে এতদ অঞ্চলে তিনি আগমন করেন। এখানে এসে কুচ রাজা লক্ষণ হাজরা, যিনি অত্যাচারী একজন শাসক ছিলেন, তাকে বিতাড়িত করে এই এলাকায় স্বাধীন 8টি রাজ্যে তিনি শাসক হিসেবে নিজেকে ফরমান জারি করেন। এবং তখন রাজা মানসিংহ সেই পূর্ববঙ্গে আগমন করেছিলেন। সম্রাট আকবর তাকে প্রেরণ করেছিলেন ইশাকাকে দমন করার জন্য। তখন ইশাকা রানার নদী তীরে পাকুন্দিয়া টুক অঞ্চলের সেখানে তিনি তার সাথে যুদ্ধে লিপ্ত হন, কিন্তু মানসিংহ তরবারি দ্বিখণ্ডিত হয়ে যায়। পরবর্তীতে ইশাকা তার কাপ থেকে আরেকটি তরবারি এগিয়ে দিলেন। মুসলিম একজন সৈনিক নিরস্ত্র বাঙালিকে হত্যা করতে পারে না, যে কারণে সেই উদারতায় মুক্ত হয়ে মানসিংহ তাকে জড়িয়ে ধরেন এবং তাকে সম্রাট আকবরের কাছে নিয়ে যান। এবং সম্রাট আকবর তাকে মসনদে আলা বীর শাখা উপাধি দেন এবং পুরোটা 22 পরগনার মানে এই শুল্ক মুক্ত করে দেন, যে কারণে ইশাকা সেই 22 পরগনার শাসক হিসেবে ইতিহাসে পরিচিতি লাভ করেন। এই অঞ্চলটিকে পরবর্তীতে ইশাকা এই যে দরবার হলটি সেটি তিনি সংস্কার করেন, এবং পাশে যে মসজিদটা সেটিও তিনি সংস্কার করেন, এবং পিছনে যে তার এক বাড়িটা রয়েছে সেখানে তিনি বসবাস করতেন, সেটিকেও সংস্কার করেছিলেন। এমনকি 63 বছর জীবন ইতিহাসে তিনি 36 বছর এই মুঘলদের বিরুদ্ধে, এই স্বৈর শাসকের বিরুদ্ধে তিনি যুদ্ধ পরিচালনা করে স্বাধীন বাংলায় বৃহত্তর বাটি রাজ্যের অধিপতি হিসেবে এই জঙ্গলবাড়িকে গড়ে তুলেছিলেন। এমনকি তার শেষ জীবনে যখন 1599 খ্রিস্টাব্দে তার অসুস্থতা দেখা দেয়, তখন তিনি বক্তারপুর দুর্গ, যেটা কালীগঞ্জ গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুরে, তিনি সেই দুর্গে চলে যান এবং সেখানে অসুস্থ হয়ে যাওয়ার পরে তিনি মারা যান। তিনি মারা গেলেও বাংলার ইতিহাসে তিনি আজও আমাদের কাছে প্রসিদ্ধ হয়ে আছেন, যদিও ইতিহাসে তিনি উপেক্ষিত, বাংলার সমকালীন পাঠ্যপুস্তকে তার বিবরণ নেই, অথচ তার নামে অনেক কিছু ব্যবসা হচ্ছে। কিন্তু ইশাকার স্মৃতিকে টিকিয়ে রাখার জন্য কেউ যখন এগিয়ে আসে না, তখন সবাই সুখ দখল করার জন্য আসতো। একমাত্র আমি যখন ইশাকার স্মৃতিকে রক্ষণাবেক্ষণের জন্য এই প্রত্নতত্ত্ব স্যারদের কাছে গিয়ে বাড়িটিকে সংরক্ষণ করার জন্য পুরাকীর্তি হিসেবে নোটিশ বোর্ড স্থাপন করায়, পরবর্তীতে এই বাড়িটি অধিগ্রহণ করা হয় এবং সেই অধিগ্রহণ করার পরে এই সংস্কার কাজগুলো শুরু হয়। এখন জাদুঘর। আজ থেকে প্রায় 500 বছর পূর্বে বাংলার দ্বিতীয় রাজধানী জঙ্গলবাড়ির স্থাপনা অতীতের জৌলস ও আভিজাত্য হারিয়ে অনেক আগে থেকেই জরাজীর্ণ অবস্থায় ছিল। দরবার হলের পুনঃসংস্কারের ফলে পূর্বের রাজকীয় রূপ না ফিরে আসলেও নান্দনিকতার প্রলাপে ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করবে অবশ্যই। একসময় এখানেই বসেছেন বীর শাখা, শাসন করেছেন 22 পরগনা। রাতে আলোক জলসা, ঝাড়বাতির ঝলমল আলো আর বিশিষ্ট জনদের উপস্থিতিতে এই দরবার হল ছিল মুখরিত। ভাবতেই গা শিউরে ওঠে। এই দুর্গটির অবস্থান ছিল 30 থেকে 35 একর। এলাকাটি জঙ্গলময় ছিল বলে স্থানটির নাম জঙ্গলবাড়ি, আর এই স্থানে দুর্গটি হয় এর নামকরণ করা হয়েছে জঙ্গলবাড়ি দুর্গ। এখানে পরিবিবির কবর কোনো চিহ্ন আছে? ওই যে গাছটা বিবির কবর বলা হয়ে থাকে। জিন্দা বিবির কবর বা পরিবিবির কবর। পরিবিবি কে ছিলেন? উনি একজন পরহেজগার মহিলা ছিলেন, যিনি এই বাড়িতে থাকা অবস্থায় এইখানে আসছিলেন এই ইবাদত বন্দি করার জন্য। পরে এই যে কবরের মতন যে স্থানে যে তিনি প্রবেশ করছিলেন, এখান থেকে আর বের হন নাই, যে কারণে তাকে এখানেই পরে দাফন করা হয়। এটাই এখন জিন্দা বিবির কবর বলে মানুষ জানে। আর এটা 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 হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার ছিল না, বড় ছিল ওই সময় আর অনেক উঁচা ছিল, মানে শত্রুরা যাতে আক্রমণ দেখার জন্য পর্যবেক্ষণ করতো, সৈনিকরা এখানে থেকে বাড়িকে পর্যবেক্ষণ করতো আর কি।
দুর্গের মূল ভবনের পাশেই রয়েছে 3 গম্বুজ বিশিষ্ট দৃষ্টিনন্দন মসজিদ। কোনো শিলালিপি না থাকায় ধারণা করা হয় বীর ইশাখা নিজেই এই মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন। এই মসজিদের নির্মাণশৈলীতে মুঘল স্থাপত্যশৈলীর ছাপ লক্ষ্য করা যায়। কবি ও গবেষক আমিন সাদি ভাই সবকিছু ঘুরিয়ে দেখালেন আমাকে। অশেষ কৃতজ্ঞতা জানায় সাদি ভাইকে। মসজিদটির পাশেই অনেকগুলো কবর রয়েছে, যা ইশাখার বংশধরদের বলে ধারণা করা হয়। এটাও আপনারা ধারণা করতেছেন ওই সময় ইশাখার সময়? হ্যাঁ, এটা অনেক পুরনো বিল্ডিং ছিল তো, জি। তার ধ্বংসাবশেষ এখনো। এটা কি আপনার প্রাচীন মনে করতেছেন? প্রাচীন প্রাচীন না প্রাচীর? প্রাচীর প্রাচীন না, এটা হচ্ছে বিল্ডিং এর মানে বিল্ডিং এর অংশ, এবং এই পাশটা মনে হয় না। ওই যে ওই আমলের চুন সুরকির প্রলেপ, এখানে কোনো সিমেন্টের বালাই নেই। আমি ইশাখার ছোট ছোট। বংশধর, আমার নাম দেওয়ান জামাল দাদ খা। আমার বাবা ছিল 14তম, ওনার নাম ছিল দেওয়ান আমিন দাদ খা। আমি এটা ইশাখার বংশধর হিসেবে এই ইশাখার দ্বিতীয় রাজধানী জঙ্গলবাড়িতে আমরা বসবাস করতেছি। ঠিক আছে। এই যে ইশাখার যে ঐতিহ্য বা স্মৃতি বিভিন্ন ভাবে ব্যাহত হয়ে আছে। এটা এই যে প্রত্নতত্ত্ব বিভাগের মাধ্যমে অনেক চেষ্টা তদবিরের পর এই আমাদের এলাকার কিশোরগঞ্জ জেলার সাংবাদিক, সাহিত্যিক বা গণ্যমান্য ব্যক্তিদের বর্গদের ধারাতে এই অনেক চেষ্টার পরে এই প্রত্নতত্ত্ব বিভাগ এটাকে পর্যটনের জন্য একটা স্যাংশন ঘোষণা করে এই শাখার দরবার হলটাকে মোটামুটি ভাবে সংস্কার করছেন। আরো ওনারা এই এলাকা এই শাখার বাড়ির চতুর্পাশে যে 9.5 একর ভূমি অ্যাকোয়ার করছেন, এটার মধ্যে ওনারা পর্যটন করবেন বা খনন কাজ করবেন, ওনারা আমাদেরকে আশ্বস্ত করছে। আমার কত লোকা ইশাখার এই যে ঐতিহ্য স্মৃতি প্রত্নতত্ত্ব বিভাগ সংস্কার করবে। ইশাখার বংশধর হিসেবে তো আমরাও স্মৃতি, আমাদেরকে তো সংস্কার করা উচিত। আজকে যদি আমরা এই বাড়ি থেকে বিদায় হয়ে যাই, সরকার আমাদেরকে টাকা দিল, পরে তো আমাদের এই ঐতিহ্য বা অস্তিত্ব থাকবে না। তা আমি সরকারের কাছে এটাই আবেদন করব ইশাখার বংশধর হিসেবে, যে ইশাখার বংশধর হিসেবে ইশাখার স্মৃতির পাশাপাশি আমাদেরকে যে সংস্কার করে ইশাখার স্মৃতির পাশে যে আমাদেরকে কোনো একটা বাসস্থান করে দেন। আর কত লোক ইশাখার ওই অনেক সম্পদ এই এলাকায় অনেক দুষ্ট লোক ভূমিদস্যুরা ভোগ দখল করে ওনারা উপকৃত হইতেছে, অথচ আমরা ওনার বংশধর হিসাবে এই সম্পত্তির আশপাশ দিয়েও যাইতে পারি না। গেলে পরে ওনারা আমাদেরকে আরো হুমকি তুমকি বিভিন্ন ধরনের কটাক্ষ কথাবার্তা আমাদেরকে বলে। আরো অনেকের কাছে বলে এরা ইশাখার বংশধর না, এই না সেই না। আমার কথা হলো, আমি যদি ইশাখার বংশধর না হয় তাহলে এটা প্রমাণ কর তোরা। অথচ আমাদের সম্পত্তি কায়া তারা বিভিন্ন ভাবে এই এলাকায় প্রতিষ্ঠিত হইতেছে, অথচ ইশাখার বংশধর হিসেবে আমরা যারা আছি এখানে খুবই নির্যাতিত, নিপীড়িত বা অসহায় অবস্থায় আমরা এখানে বসবাস করতেছি। আমাদেরকে কোনো মূল্যায়ন নাই কেন? আমরা সরকারের কাছে, সরকার কি ইশাখার এই সম্বন্ধে জানেন না? সরকার কি ইশাখার সম্বন্ধে কিছু শুনেন নাই? আজকে ইশাখার বাড়ি শ্মশানে পরিণত, ইশাখার বংশধররা পথে নেমে গেছে। সরকার যদি অন্যান্য সবকিছু মুক্তিযোদ্ধাদেরকে সংস্কার করতে পারে, তো ইশাখা তো একটা বিশাল ব্যক্তি ছিল। এই বংশধর হিসেবে আজকে আমরা, ওনারা পারেন না আমাদেরকে একটু সহযোগিতা করা বা একটু সংস্কার করার জন্য? আমরা তো এই সরকারের কাছে এমন কিছু চাই না, চাই আমাদের সম্পত্তি যেগুলো মানুষ বুক দখল করে গেছে এগুলা উদ্ধার করে এখান থেকে সরকারও কিছু অর্থ উপভোগ করুক, আমাদেরকে থেকে দেয়া। আমরা যারা বংশধর এই বাড়িতে বসবাস করতেছি আমাদেরকেও যাতে একটা পাশে থাকতে পারি এই শাখার স্মৃতির সাথে। আমরা পর্যটকরা আসলে জিজ্ঞাসা করবে যে শাখার বংশধররা কোথায়, এখানে আছে আমাদের সাথে কোথায়। এন থেকে বাইরে হয়ে গেলে এই যে এখন বিভিন্ন পর্যটকরা আসে, আমি বাড়িতে আছি বর্তমানে, আরো আমার ভাইয়ানসার আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে আছে, খুঁজে আমাকে বাইর করে। তাহলে আমি 2-4টা কথা যতটুকু জানি আমার বাবার কাছ থেকে বা ইতিহাস পড়িয়া যতটুকু জানি অতটুকু আমি মানুষের কাছে বলি। বিভিন্ন রাজনৈতিক মহল, বিভিন্ন চাকরিজীবীরা, বিভিন্ন পাবলিক আইসা, বিভিন্ন মিডিয়া এবং লোকজন যখন আসে, ইউটিউবাররা এসে যখন আপনাকে বলে যে আপনি 15তম বংশধর ইশাখার, তখন আপনাকে তো সম্মান করেই সেটা সবাই সম্বোধন করে বলে, তখন আপনার অনুভূতিটা কেমন? তখন তো আমার গর্বে আমার বুক ভরে যায়।
কারণ আমি যে একটা বিশাল ব্যক্তির বংশধর এই হিসাবে আমি যে পরিচয় দেই, এই পরিচয়টা তো এই কিশোরগঞ্জ জেলার ব্যক্তি আর কেউ দিতে পারবে না, সারা বাংলাদেশে কেউ দিতে পারবে না। কারণ আমি ইশাখার বংশধর, এই পরিচয়টা মানুষ অনেক 20 তলা 40 তলা বিল্ডিং হয়েছে, অনেক কিছু করছে, এই পরিচয় দিতে পারবে না যে ইশাখার বংশধর। এই পরিচয়টা আমি বা আমার বংশধর যারা আছে এরা দিতে পারি। এটা মানুষের কাছে বললে আমি বিরাট গর্ববোধ মনে করি যে আমি যে একজন এই সম্রাটের বিরুদ্ধে যে ইশাখা যুদ্ধ ঘোষণা করছিল সেই ব্যক্তির রক্ত বা সেই ব্যক্তির বংশধর হিসেবে আমি পরিচয় দিতে বিরাট গর্ববোধ মনে করি। ধন্যবাদ। এখনও যারা আমার পরিবারে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদানের আহ্বান জানাই। সবার জন্য অশেষ শুভকামনা।